দর্শক, একদিকে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের অভিশংসন ইস্যুটি ক্রমে জোরালো হচ্ছে, অন্যদিকে ঠুনকো অজুহাতে মার্কিন নৌমন্ত্রীকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সমালোচকরা বলছেন মুখে এখনও স্বভাব সুলভ তির্যক বাক্য থাকলেও ডোনাল্ড ট্রাম্প অনেকটাই শঙ্কিত। এছাড়া ট্রাম্পের অভিশংসন ইস্যুতে ডেমোক্রেট শিবিরের বিভক্তি নিয়ে আলোচনা করব ভয়েস অব আমেরিকা ও RTV যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতিতে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমাদের আজকের বিষয়, কোন দিকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন শুনানি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক রুকসানা কিবরিয়া। আপনাদের দুজনকে স্বাগত RTV স্টুডিওতে। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিই ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন DC স্টুডিও থেকে পাঠানো RTV জন্য বিশেষ সাক্ষাৎকার। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আজ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখন আমরা RTV শ্রোতা দর্শকদের জন্য আমাদের আলোচনা অনুষ্ঠান, নিয়মিত সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে বিশেষ এই অনুষ্ঠান শুরু করছি। আমার সঙ্গে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন শাগুফতা নাসরিন কুইন এবং আনিস আহমেদ। তো আমাদের আজকের আলোচনা এখানে যুক্তরাষ্ট্রে যেটা নিয়ে সবাই মুখরিত, প্রেসিডেন্ট এখন যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে অভিশংসন বিষয়ে শুনানি চলছে, এই নিয়ে জোর আলোচনা, তর্ক বিতর্ক, তার সমর্থক এবং তার বিরোধী যারা, তাদের মধ্যে যেমন হচ্ছে, যারা শুনানিতে সাক্ষ্য দিচ্ছেন তারাও বিশেষ বিশেষ বক্তব্য তুলে ধরছেন এবং সেখানে কিছু চমক জাগছে। আজকে এই নিয়েই আলোচনা যে এই অভিশংসন শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এবং সর্বশেষ পরিস্থিতিটা এই মুহূর্তে আমরা যা জানছি কি ঘটছে এবং কি হচ্ছে। তো শাগুফতা, আমরা যেমন দেখছি যে আলোচনা চলছে, অভিশংসন নিয়ে শুনানি চলছে এবং অনেকেই অনেক মন্তব্য করছেন। প্রেসিডেন্ট কিছু সুবিধা দিয়ে, কিছু ছাড় দিয়ে অন্য পক্ষের কাছ থেকে কিছু সুযোগ আদায় করতে চেয়েছিলেন। মূল বক্তব্যটি হচ্ছে ঠিকই বলেছেন যে কুইড প্রো কো, যেটা বারবার আমরা শুনে আসছি, সেটা হচ্ছে যে আমি এই সুবিধাটা পেলে আপনি এই সুবিধাটা পাবেন, একটার পরিবর্তে আরেকটা, সেটাই বেসিক্যালি কুইড প্রো কো। তো এখন বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তাদের যে 25শে জুলাই যে টেলিফোন সংলাপ হয়েছিল তাতে বলেছিলেন যে আপনারা বাইডেনের এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন এবং তার পুত্র হান্টার বাইডেন, তাদের সম্পর্কে তদন্ত করুন। এটা যদি আপনারা করেন তাহলে, কিন্তু সে ওইভাবে বলেনি যে আপনারা যদি এটা করেন তাহলে আপনারা সামরিক সাহায্য দেব, সেটা কিন্তু বলেনি। কিন্তু বলেছে একটা ফেভার চাই আমার, তারপরে উনি কথাটা বলেছেন সুবিধা চাই। এখন ডেমোক্র্যাটরা অবশ্যই বলছে যে তার মানে হচ্ছে যে এটা আপনি ফেভারটা করলে তাহলে আমাদের কাছ থেকে সাহায্যটা আপনারা পাবেন। এটা ডেমোক্র্যাটরা এটা বলতে চেষ্টা করছে। সবশেষ যেটা আমরা শুনেছি শুনানিতে, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের কূটনীতিক, শীর্ষ কূটনীতিক রাষ্ট্রদূত গর্ডন সানল্যান্ড, তিনি বলছেন যে হ্যাঁ, এরকম একটা আমি 2-2 4 মিলিয়েছি। এই ধরনের মন্তব্য করা হয়েছে যে এই সুযোগ দিলে আমি আপনাদের এই সুযোগ দেব। তো আনিস, হ্যাঁ, এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থ বনাম অভ্যন্তরীণ স্বার্থ। এটি হচ্ছে, যদি তাত্ত্বিক দিক দিয়ে বিবেচনা করি তাহলে দেখা যাবে যে অভিযোগগুলো এখন আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, সেটা হলো যে তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে সম্পর্ক, কিংবা ইউক্রেনকে রাশিয়ার আধিপত্য থেকে মুক্ত রাখার জন্য যে প্রচেষ্টা, এবং এই যে সাহায্য বাবদ সামরিক খাতে যে সাহায্য দেওয়ার কথা দেওয়া হয়েছে অবশ্য পরে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই সাহায্যটা তখন মনে করছেন এবং সন্ডেনও সে কথাই বলছেন যে সেটা অত্যন্ত একটা জরুরি ব্যাপার ছিল। তো তার নিজের কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্ট ওই স্বার্থকে একেবারে অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের সঙ্গে জড়িয়ে ফেলেছেন এবং সেই একই কথা কিন্তু বলেছেন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদে ইউক্রেন বিষয়ে শীর্ষ বিশেষজ্ঞ কর্নেল আলেকজান্ডার ভিনম্যানও। তিনিও তার সাক্ষ্যে বলেছেন যে এই যে পলিটিক্যাল ইন্টারেস্টটা, রাজনৈতিক স্বার্থটা যে প্রাধান্য পেয়েছে,
যেটা পাওয়ার কথা ছিল না। এবং আবার কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ একটি বিষয়কে বিদেশি কোনো একজন সরকার বা বিদেশি রাষ্ট্রের কাছে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে জড়িয়ে ফেলাটা অবশ্যই যুক্তরাষ্ট্রের নীতি বহির্ভূত। হ্যাঁ, এবং এই অভিযোগটা আগেও এসেছিল মূলের রিপোর্টে। আমরা জানি যে রাশিয়া কতখানি হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে। এবার সেভাবে না আসলেও একটু অন্যভাবে হলো। প্রেসিডেন্ট নিজেই অনুরোধ করছেন যে এই ফেভারটা করবেন কিনা, আমার সম্ভাব্য প্রতিপক্ষ প্রধান প্রতিপক্ষ বিরুদ্ধে তদন্ত শুরু করবেন কিনা, এরকম একটা ব্যাপার। তবে যেটা রিপাবলিকানরা বলছেন সেটা হচ্ছে যে ইউক্রেনে প্রচুর দুর্নীতি ছিল এবং সেটাই প্রেসিডেন্ট চেয়েছেন যে সেই দুর্নীতির তদন্ত হোক। কিন্তু এখন আস্তে আস্তে যে খবরগুলো প্রকাশিত হয়েছে যে সেই দুর্নীতির চাইতেও সাবেক ভাইস প্রেসিডেন্টের এবং তার পুত্রের বিরুদ্ধে তদন্ত, সেই তদন্তটার উপরেই তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বেশি জোর দিয়েছিলেন। এবং আরেক ব্যক্তিত্বের কথা বলতে হয়, সেটা হচ্ছে জুলিয়ানি, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব আইনজীবী এবং যিনি একসময় নিউ ইয়র্কের মেয়র ছিলেন। দেখা গেল যে জুলিয়ানিকে খুব একান্তভাবে এই সব কিছু যে ইউক্রেনের বিষয় তিনি হস্তক্ষেপ করেছেন, তিনি অনেক কিছুতে মতামত দিয়েছেন, প্রভাব রাখার চেষ্টা করেছেন, যেটা রুডি জুলিয়ানির একেবারে উচিত, মানে তার কাজের মধ্যে পড়ে না, তার দায়িত্বের মধ্যে পড়ে না। তবে অনেক রিপাবলিকান বলেন যে কেন বাইরের লোকদেরও, মানে যেটাতে ভালো ফল পাওয়া যাবে সেজন্য আমরা তাদেরকে ব্যবহার করব, অন্যদের সাহায্য করব। কিন্তু জুলিয়ানের ব্যাপারে হচ্ছে যে সেটা একেবারে উনি ওনার নিজস্ব আইনজীবী, তার কাছ থেকে সাহায্য নেওয়া, তিনি বস্তুত গর্ডন সন্ডল্যান্ড এ ব্যাপারে কিন্তু আপত্তিটা জানিয়েছেন যে স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোকজন যদি সেখানে থাকে সেটা ঠিক, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে এটার সঙ্গে যে যুক্ত করা হয়, সম্পৃক্ত করা হয়, বিশেষ করে এই ইউক্রেনের ব্যাপারে আলোচনার জন্যে তাকে এক ধরনের মধ্যস্থতা করার সুযোগ দেওয়া হয়, সেটাকে কিন্তু গর্ডন সন্ডল্যান্ডও ভালো দৃষ্টিতে দেখছেন না এবং স্পষ্টই বলেছেন যে প্রথমে তারা ভেবেছিলেন যে তাকে এড়িয়ে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্টের আদেশ, প্রেসিডেন্টের নির্দেশ পালন করতে গিয়ে তারা জুলিয়ানিকে এটার সঙ্গে সম্পৃক্ত করেছেন। যেমন সেগুপ্তা বলছিলেন যে বিষয়টা কিন্তু ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের আইনজীবী এবং একদিকে দেখা যাচ্ছে যে পররাষ্ট্র বিভাগ, সেটাই কারণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জড়িয়ে পড়েছে। ইউক্রেন তো বাইরের একটি দেশ, সেই দেশকে বিদেশে একটি রাষ্ট্রকে তার নিজের কাজে ব্যবহার করতে চেয়েছেন, এরকমই বলা হচ্ছে। তো সবশেষে দেখা যাবে বিভিন্ন শুনানির পর যে প্রকৃতপক্ষে কি দাঁড়িয়েছিল, কি শব্দগুলো তিনি বলেছিলেন, কার বিরুদ্ধে কি কথা তিনি বলেছিলেন, কারণ কথা তো অনেক রকমেরই শোনা যাচ্ছে এখন। তো প্রেসিডেন্টের নিজের মুখে তিনি কি শব্দগুলো ব্যবহার করেছিলেন সেগুলোই যখন বেরিয়ে আসছে। আর আরেকটি কথা, যে জাতীয় নিরাপত্তা বিভাগের যারা এই শুনানিতে সাক্ষ্য দিচ্ছেন বা উপস্থিত আছেন, বলা হচ্ছে যে তারা এখন অত্যন্ত সচেতন তো হয়েছেন, কিন্তু তারা বিব্রত বোধ করছেন যে প্রেসিডেন্ট একটি দেশের, যুক্তরাষ্ট্রের একটি প্রেসিডেন্ট বিদেশের সরকারকে কাজে লাগানোর জন্য এই ধরনের বক্তব্য কাজে লাগানো না, একজন আমেরিকান, দুজন আমেরিকান নাগরিকের বিষয় আরেকটি বিদেশের নাগরিক কারা, তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট, এবং সেটা একটা বিরাট প্রশ্ন দাঁড়াচ্ছে। এখন যেটা মনে হয় আনিসা, আমি যেটা মনে করি যে এখন তো আরো শুনানি চলবে এবং অনেকেই মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকেও হয়তো এই শুনানিতে ডাকা হতে পারে, তাকে প্রশ্ন করা হতে পারে। তো এই ধরনের যদি হয়, আমি জানি না যে প্রেসিডেন্ট ট্রাম্প তো আসবেন কিনা, কারণ তিনি সেটা নাও করতে পারেন। হ্যাঁ, তবে স্পিকার যিনি ন্যান্সি পেলোসি, উনি সেদিন বলেছেন, কতটা সিরিয়াসলি বলেছেন জানি না, তবে উনি প্রেস কনফারেন্সে বলেছেন যে হ্যাঁ, প্রেসিডেন্ট তো আসতেই পারেন, উনি ইচ্ছে করলে এখানে বসে সাক্ষ্য দিতে পারেন, প্রয়োজন হলে উনি লিখিত সাক্ষ্য দিতে পারেন। তো সেটা প্রেসিডেন্ট আবার তো সবসময় টুইট করেন, উনি আবার টুইট করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে হ্যাঁ, আমি লিখিত সাক্ষ্য দিতে পারি। বিষয়টা কতখানি গুরুত্ব পাবে শেষ পর্যন্ত, কারণ আমরা এটা জানি এবং বারবার এটা আলোচিত হচ্ছে যে প্রতিনিধি পরিষদে যদিও
ডেমোক্রেটিক দলের সংখ্যাগরিষ্ঠতা আছে, সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আছে। সেটা আছে। কাজেই চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইমপিচমেন্ট বা অভিশংসন কার্যকর যে হবে খুব একটা এখনো পর্যন্ত এটা মনে হচ্ছে না। কিন্তু যেভাবে গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন সাক্ষীরা সাক্ষ্যদান করছেন, এই ভিনম্যানের কথা একটু আগে আমি বলছিলাম যে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বাইডেনের ব্যাপারে এই রাজনৈতিক তদন্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টি একেবারেই জড়িত নয়। সেটাই, যে এক একজন তাদের মতামত দিচ্ছেন। সুতরাং আমাদের দেখতে হবে যে এরপরে শুনানিতে কি দাঁড়ায়। প্রেসিডেন্ট আসলেই হয়তো লিখিত দিতে পারেন, সেরকমই বলা হচ্ছে। কারণ আমরা ধারণা করছি বা অনেকেই মনে করছেন যে না, প্রেসিডেন্ট হয়তো এই একেবারে প্যানেলের সামনে আসবেন না বা তাকে সেইভাবে ডাকা হবে না। তো দেখা যাক এখন আজকে। আর প্রথমেই তো যেটা এখনো হয়নি সেটা হচ্ছে প্রেসিডেন্টকে ইমপিচ করা হবে কিনা, সেটারই তদন্ত শুনানি হয়েছে। এখন যদি প্রতিনিধি পরিষদে তাকে ইমপিচ করা হবে, অর্থাৎ আইনত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে, সেটাই হচ্ছে ইমপিচমেন্ট বা অভিশংসন। তো এখন সেটা যদি প্রতিনিধি পরিষদে হয়ও, ট্রায়ালটা হবে সেনেটে, এবং সেখানে আপনি যেমন বললেন, আনিস যেমন বললেন যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে রিপাবলিকানরা, তো সেটা তো পাস হবে। সেটা এখনো দেখা যায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়, এবং সেনেটে শুধু না, এমনিও যারা রিপাবলিকান মনা, যারা রিপাবলিকান পন্থী, তাদের মধ্যে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি এখনো যথেষ্ট সমর্থন আছে। সেটাই শুধু নির্ভর করছে যে এই অভিযোগটা কতখানি গুরুত্ব পেতে পারে, যে এক পর্যায়ে হয়তো রিপাবলিকানরাও বলতে পারেন যে না, এটা ঠিক হয়নি, এটা জাতীয় স্বার্থের অনুকূলে নেই, কাজে ইমপিচ করা যেতে পারে। কিন্তু তবে এটি যে 2020 সালের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই অনেকে মানে দেখছেন তাকিয়ে, কারণ 2020 সালে এখানে নির্বাচন, এবং সেই নির্বাচনে মানে ইমপিচমেন্ট হোক কিংবা নাই হোক, সেই নির্বাচনে এই বিষয়টি যে একটা প্রভাব ফেলতে পারে, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সে কথা বলছেন। এখন সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে যাবে না প্রতিকূলে যাবে, সেটা বলা এখন যাচ্ছে না। বোধহয় আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সেনেটের রিপাবলিকানরা, যারা আমরা বলছি যে সম্ভবত তারা ভোট দেবেন না তার অভিশংসনের পক্ষে, কিন্তু যদি জনমত সমীক্ষায় দেখা যায় এবং সেই সেনেটরদের যারা নির্বাচনী এলাকায়, তারা যদি তাদেরকে ফোন করে বলেন বা তারা যদি আপনারা সমর্থন করবেন না প্রেসিডেন্টকে, বা যদি বলে আপনারা কি করছেন, কেন আপনারা এই অন্যায় মেনে নিচ্ছেন, এরকম যদি বলে, তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। সেনেটররাও তাহলে আবার তাদের মত পরিবর্তন। যাই হোক, আমাদের হাতে আজকে একেবারেই সময় নেই, আমাদের উঠতে হয়। শেগুফতা, নাসরিন কুইন, আনিস আহমেদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামীতে আরো বিস্তারিত জানাবো। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হয়। এবার আমরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে RTVর স্টুডিওর শ্রোতা দর্শকদের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ রুকেয়া হায়দার। আমরা ফিরছি আমাদের মূল আলোচনায়। জনাব তৌহিদ হোসেন, আলোচনাতেই যেমনটি আমরা শুনছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে ইমপিচমেন্টের একটার পর একটা শুনানি চলছে, আসলে এই পর্যায়ে এসে তিনি কি ইমপিচমেন্ট এড়াতে পারবেন বলে আপনি মনে করেন? বিশেষ করে তার যে রাষ্ট্রদূতের যে বক্তব্য, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে একটা অফার দেওয়া হচ্ছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে, সুযোগ সুবিধা দেওয়া হবে তোমাকে যদি তুমি বাইডেনের ছেলের কোম্পানির বিরুদ্ধে ইনভেস্টিগেট করো। তো এটা যেটা রোকেয়া হায়দার বলছিলেন যে কুইড প্রোকো এসে গেছে সেখানে, এবং কুইড প্রোকোটা তো আসলে যদি আপনি মার্কিন নীতিতে যেই মানে একটা দিলে আরেকটা ছাড় দেব, মানে একটা দিলে আরেকটা, একটা বিনিময়ে একটা নিতে চেষ্টা করা, এটা মার্কিন যে নীতি আছে তার সাথে কিন্তু খাপ খায় না, খাপ একেবারেই খায় না। সেই হিসাবে তার বিরুদ্ধে কিন্তু বেশ শক্তপোক্ত যুক্তি দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও যদি আপনি আমার অভিমত জানতে চান, আমি এখনো মনে করি, হয়তো আরও জোরালো কিছু যুক্তি তর্ক চলে আসবে মাঝখানে, আমি এখনো মনে করি যে তিনি আসলে অভিশংসন এড়াতে পারবেন। এই জন্য মনে করি যে আমরা পছন্দ করি মানা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি কিন্তু এখন বেশ শক্তভাবে দুই দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে সত্যিকার অর্থে। যে একটা যেটা বিগত 100 বছরে দেখা যায়নি। এর আগে যে একটা পরিবেশ ছিল যে খুব গুরুত্বপূর্ণ ইস্যুতে
একটা মানে উভয় দল মিলে একটা সিদ্ধান্ত নিত, সেটা কিন্তু ঐক্যমত্য সেটা কিন্তু এখন আর নেই। ডোনাল্ড ট্রাম্প যাই করুন না কেন রিপাবলিকান পার্টি তাকে সমর্থন দিয়ে যাবে, এরকম একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। আমি জানি না যে এমন কোনো অকাট্য প্রমাণ যুক্তি সামনে হাজির হয়ে যাবে কিনা যার কারণে রিপাবলিকান শিবিরে বিভক্তি আসবে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে না যে সেরকম আসবে। কারণ আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো যে এই যে লোকগুলি নিয়ন্ত্রণ করছে রিপাবলিকান পার্টিকে তারা কারা, তাদের কিন্তু ঠিক ওরকম কোনো অভিপ্রায় আছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। যদি সেটাই হয় তাহলে শেষ পর্যন্ত হয়তো আপনার লোয়ার হাউসে কিছু একটা হলো, কিন্তু সিনেটে গিয়ে নিঃসন্দেহে সেটা আটকে যাবে। দর্শক দেখছেন ভয়েস অব আমেরিকা ও RTV যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতি। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ আমেরিকা রাজনীতি অনুষ্ঠানে। কথা বলছিলাম মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন শুনানি নিয়ে। বিরতির পর আপনাদের দুজনকে আবার স্বাগত। প্রফেসর রুকসানা কিবরিয়া, ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট না হলেও এই যে ইউক্রেন ইস্যুতে যেভাবে পানি ঘোলা হয়েছে কিংবা যা কিছু চলছে, এটার রেস কিংবা এটার প্রভাব আগামী আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এটার অবশ্যই সামনে যে মার্কিন নির্বাচন আছে 2020 সালে, সেটার উপর প্রভাব কিভাবে পড়বে সেটা এখানে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাবে সেটাও আমরা বলতে পারছি না এই মুহূর্তে। কারণ এখানে আপনার রাষ্ট্রদূত তাহিদ যেটা বললেন যে এটা বিভাজনের কথা, সেখানে বিভাজন কিন্তু যদিও আছে, কিন্তু ওটা কিন্তু একদম সমান সমান না। এটা কিন্তু আমরা যেদিকে যাচ্ছে ট্রেন্ড, সেটা হলো রিপাবলিকানদের ফেভারেই যাচ্ছে। এবং এখানে যে ইমপিচমেন্ট ব্যাপারটা, এটা কিন্তু একটা খালি লিগাল ব্যাপার না, এটা একটা জুডিশিয়ালও ব্যাপার। এবং এই ইমপিচমেন্ট যে ইস্যুটা, সেটা কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জুডিশিয়ারি কমিটি থেকে উত্থাপন করা হয়েছে। এবং এটা ওখানে যদি আপনার মেজরিটি ভোট পায় তখন এটা যাবে আপনার সেনেটে আপনার খালি মেজরিটি লাগবে, সেখানে 2/3 মেজরিটি লাগবে। 2/3 মেজরিটি ডেমোক্রেসির পক্ষে পাওয়া একটু কঠিন কাজ হয়ে যাবে, আর আদৌ পারবে কিনা সেটাও সন্দেহ আছে। এখানে জুডিশিয়াল সিস্টেমের দিকে কিন্তু আপনার এই রিপাবলিকানদের আপনার ক্ষমতা চলে যাচ্ছে। এবং এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে 3 বছরে যেটা করতে পেরেছে, সেটা কিন্তু বারাক ওবামার প্রেসিডেন্ট হিসাবে 8 বছরেও তার থেকে কম অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই 3 বছরের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার 45 জন সার্কিট জাজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। জি, তার মানে এখানে আমেরিকার জুডিশিয়াল সিস্টেমটা রিপাবলিকানের ফেভারে চলে যাচ্ছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমেরিকানরা ট্রাম্পের পক্ষে রয়েছে? আমেরিকানদের ট্রাম্পের পক্ষে রয়েছে কি রয়নি সেটা প্রশ্নটা হলো যে ট্রাম্পের যে এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডা, সেইটা সে বাস্তবায়িত করছে এখন, সেটা যেভাবে হোক। এখন আমেরিকার যে নির্বাচনী বা আমেরিকার যে রাজনৈতিক ব্যবস্থা, সেটা কিন্তু বেশ জটিল ব্যবস্থা। এবং সেখানে আমেরিকান যে রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল ইলেকশনগুলো যে পদ্ধতিতে হয়, সেটার আসল যে আপনার যে সূক্ষ্ম দিকগুলো, সেগুলো আমরা ঠিক আমাদের পক্ষে এত দূর থেকে আজ করাটা একটু কঠিন। কিন্তু আমেরিকার জনগণ এই জুডিশিয়াল সিস্টেমের উপর যে রিপাবলিকানদের ক্ষমতা বা কন্ট্রোল, সেটার পক্ষে আছে কি না সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। জুডিশিয়ারি রিপাবলিকানদের ফেভারে চলে যাচ্ছে, বা জুডিশিয়াল সিস্টেমটাকে রিপাবলিকান কন্ট্রোলে আনা হচ্ছে। এবং এটা বলা হচ্ছে যে জুডিশিয়াল যে অ্যাক্টিভিজম বা জুডিশিয়াল ওভাররিচ, সেটাকে কন্ট্রোল করতে হবে। কারণ তাহলে তো সেই প্রতিষ্ঠানগুলোকেই আসলে আপনার বিতর্কিত করার একটি প্রয়াস আমি বলবো। বিতর্কিত হয়তো বলতে পারে ডেমোক্র্যাটরা, বলতে পারে, রিপাবলিকান বলছে না, এটা আমরা ঠিক পথে যাচ্ছি। কারণ এখানে জুডিশিয়াল সিস্টেমের কাজ হলো এই কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করা, তাদেরকে পলিটিক্যাল অ্যাক্টিভিজম তাদের কাজ না, বা আইন প্রয়োগ বা আইন প্রণয়ন তাদের কাজ না। সেটার জন্য আপনার আলোচনা দরকার, আপনার ডিবেট দরকার, সেটা হতে হবে জনগণকে নিয়ে। কিন্তু জুডিশিয়াল বা জুডিশিয়ারি যদি আপনার এখানে আইন তৈরি করে বা সেখানে যদি রাজনৈতিক একটা ভূমিকা পালন করে, সেটা তাদেরকে যে ক্ষমতা দেয় তার বাইরে চলে যাওয়া। সেই জন্য বলা হচ্ছে যে জুডিশিয়ারিকে অরিজিনাল কনস্টিটিউশন যা লেখা সেই পথে নিয়ে আসবে, এবং তারা কাজ হবে কনস্টিটিউশন বা খালি লকে ইন্টারপ্রেট করা। জনাব তৌহিদ হোসেন, উনি যেটা বললেন প্রফেসর রুকসানা কিবরিয়া, এটার সাথে কি আপনি কিছু অ্যাড করবেন, কিংবা আপনি কি একমত পোষণ করেন? হ্যাঁ, অনেকটাই ঠিক, যে খুব কঠিন হবে, যে এটাতে কোনো সন্দেহ নেই। জি, কঠিন হবে, এটা সন্দেহ নেই। আর দ্বিতীয় হলো যে আমেরিকান জুডিশিয়াল সিস্টেমটাও এরকম, যে আসলেই
শুধু আমেরিকায় বলবো কেন, অনেক দেশেই তো জজরা তো পলিটিক্যাল অ্যাপয়েন্ট। অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের পার্থক্য এটাই, তারা ইনস্টিটিউশনগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেয়। মানে এ যাবৎকাল পর্যন্ত আমরা দেখেছি ইনস্টিটিউশন তাদের দেশে, বিশেষ করে ব্রিটিশ, আমেরিকান, ইউরোপিয়ান, এই ইনস্টিটিউশনগুলো তারা এত শক্ত ভিতের মধ্যে তৈরি করেছে যেখানে আপনি আসলে অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েশন। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসলে এই একবিংশ শতাব্দীর যে সময়টা যাচ্ছে, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেই এইসব প্রতিষ্ঠানকে ভাঙার একটা প্রক্রিয়া চলছে। সেই 1700-তে আবার ফিরে যাচ্ছে। 1700-তে হয়তো ফিরছে না, কিন্তু একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, 1700 বা 1700 পরে যেটা যখন আমেরিকা স্বাধীন হয়েছিল তখনও কিন্তু তারা ইনস্টিটিউশনগুলিকে যথেষ্ট শক্ত রাখতে পেরেছিল। এত বেশি রাজনৈতিক, সেই জন্যই আজকে আমেরিকা ওই জায়গায়, সে কারণে সেটা আমাদের আমেরিকার সিস্টেমের যে বিউটি সেটাকে আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। হ্যাঁ, কিন্তু এই ক্ষমতা কেন্দ্রীভূতকরণের একটা প্রসেস চলছে এবং দেখা যাচ্ছে যে যেটা হয়তো 10-20 বছর আগেও আমেরিকার রাষ্ট্রপতির কাছ থেকে যে ধরনের মোরাল হাই গ্রাউন্ড আশা করা হতো সেটা কিন্তু এখন আশা করা হয় না। কেন হয় না সেটা নিয়ে আপনার কাছে আমি আবার আসবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ভয়েস অব আমেরিকা ও RTV যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতি। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ আমেরিকা রাজনীতি অনুষ্ঠানে। কথা বলছিলাম মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন শুনানি নিয়ে। বিরতির পর আপনাদের দুজনকে আবার স্বাগত। জনাব তৌহিদ হোসেন, যে কথাটি আপনি বলছিলেন যে এখন মানে আগের যে প্রেসিডেন্ট কিংবা ইনস্টিটিউশনের যে মোরালিটি সেটা অনেক ক্ষেত্রে এখন কমে গেছে, আপনি যেটা বলতে চাচ্ছিলেন, মানে সেটার কারণ কি? পরিবর্তন হয়ে গেছে, অন্যরকম। এটা একটা অন্যতম কারণ। কিন্তু আপনার এই যে গণযোগাযোগের যে মাধ্যমগুলো খুব শক্তিশালী এবং ব্যাপক ভিত্তিক হয়ে গেছে, এটাও কিন্তু একটা কারণ। কারণ প্রেসিডেন্ট তার মতটা সরাসরি একটা টুইটের মাধ্যমে তার সব সমর্থকের কাছে পৌঁছে দিতে পারছেন। সেটা ভালো হোক মন্দ হোক, সমর্থকরা কিন্তু যখন প্রেসিডেন্টের কাছ থেকে একটা কিছু বক্তব্য আসছে, বিশেষ করে যারা অন্ধভাবে সমর্থন করে, তারা কিন্তু সেটাকে গুরুত্ব দিচ্ছে বেশি বরং অন্য কেউ যেটা বলছে তার থেকে। প্রেসিডেন্টের কাছ থেকে পাচ্ছে, এটা এই সুবিধাটা তিনি পাচ্ছেন। আর মানে সোশ্যাল মিডিয়ার প্রেসিডেন্ট সত্যিকার অর্থে যিনি রাজনীতিবিদ কিন্তু নন, ইনি কিন্তু একজন ব্যবসায়ী। সেখান থেকে উঠে এসেছেন। অবশ্যই মানুষ ভোট দিয়েছে বলে, তার মধ্যে আবার ব্যাপার আছে মার্কিন যে নির্বাচন ব্যবস্থা সেটা তাকে সহায়তা করেছে। কারণ যদিও পপুলার ভোটে অনেক কম পেয়েছেন, বেশ অনেক কম পেয়েছেন, তারপরেও কিন্তু মার্কিন যে ফেডারেল সিস্টেম সেটার অংশ, সেটা কাজে এটা তাকে দোষারোপ করা যাবে না, অথবা সিস্টেমকে দোষারোপ করা যাবে না। তারা কতগুলো আবার সেই আমরা ফিরে যাই সেই গণযোগাযোগের ব্যবস্থার মধ্যে। গণযোগাযোগের মাধ্যমে তারা কিছু তথ্য পেয়েছেন, সেগুলিকে ব্যবহার করতে পেরেছেন সঠিকভাবে করে, তারা কিন্তু তাদের জয় নিশ্চিত করতে পেরেছেন। আমার কিন্তু মনে হয় যে এই ধারাটা বহাল থাকবে এবং যদিও তার মোরাল স্ট্যান্ডিং নিঃসন্দেহে কমে আসবে, কারণ দেখা যাচ্ছে যে উনি যে কাজটা করেছেন সেটাকে মোরালি সাপোর্টেবল না, এটা সবাই স্বীকার করবে। তারপরেও সমর্থকরা কিন্তু তারপরেও এক ধরনের সমর্থন তাকে দিয়েই যাচ্ছে এবং যাবে বলেই আমার বিশ্বাস। কারণ মানুষের যে মূল কতগুলো জিনিস, যে এমপ্লয়মেন্ট আছে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে ওনার অবস্থা খুব খারাপ নয়, সেই হিসাবে সেদিক থেকে উনি কিছুটা সুবিধাও পাচ্ছেন। আর কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির প্রধান অ্যাডাম শিফ মন্তব্য করেছেন, ইউক্রেন কেলেঙ্কারির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তা আসলে নিক্সনের চেয়েও খারাপ। মানে নিক্সন যা করেছে তাকেও ছাড়িয়ে গেছে। প্রকৃত অর্থে কি তাই? যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আসলে ইউক্রেনের প্রেসিডেন্টের অন্তর্ভুক্তির অনুরোধ কি প্রমাণটা করেছে? আমি যদি এটাকে একটু নির্মোহ দৃষ্টিতে যদি দেখতে চাই, তাহলে নিঃসন্দেহে এটা নিক্সনের যা করেছিলেন তার থেকে খারাপ। কারণ নিক্সন কিন্তু তার দেশের সীমানা পার হননি, তার নিজের দেশের ভিতরে উনি খারাপ কাজ করেছিলেন নিঃসন্দেহে, যে তার প্রতিদ্বন্দ্বীর ফোন ট্যাপ করছিলেন এবং সেটা তথ্য ব্যবহার করে নির্বাচনে জেতার চেষ্টা করছিলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি কিন্তু সীমাবদ্ধ ছিলেন তার নিজের দেশের মধ্যেই, মানে দেশের বাইরে কিন্তু জানেন। এখানে কিন্তু একটা বিদেশি রাষ্ট্রপ্রধানকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, অন্তত যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রমাণ, এটা নিঃসন্দেহে ওই সীমাকে ছাড়িয়ে গেছে। প্রফেসর রোকসানা কিবরিয়া, আপনি মনে হয় কিছু একটু অ্যাড করতে যাচ্ছেন। মানে এটা যে বলছেন যে বিদেশি রাষ্ট্রকে এখানে ইনভলভ করা, এটা একটা অ্যালিগেশন আর কি, এটা অ্যালিগেশন। এবং এটা অবশ্যই নিশ্চয়ই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলবে না এটা সত্য, বলবে যে এটা অন্য কোনো কারণে তাদের সাথে আলোচনা হচ্ছিল। কিন্তু এখানে যে ডেমোক্র্যাটরা বলছে সেখানে এটা যে সামনে যে ইলেকশন নির্বাচন আসে সেটাকে
ইনফ্লুয়েন্স করার জন্য এটা একটু যদি আমি অ্যাড করতে পারি যে এটা কিন্তু শুধু ডেমোক্র্যাটরা বলছে না, তারই ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এবং নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রদূত কিন্তু কথা বলছে, যিনি কিন্তু গত নির্বাচনে তাকে যথেষ্ট পরিমাণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন কিন্তু যে এটা জানে বলে বলেছে যে শুনুন আলটিমেটলি তো এটা বিচার হবে যে, কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে তাতে করে উনি সীমা লঙ্ঘন করেছেন, এটাই আমি বলতে চাচ্ছি। মানে স্বীকার তো কেউ সহজে করে না কিংবা করবে না, এখানে তো বিভিন্ন যুক্তি তর্ক নিশ্চয়ই দেবে কিংবা থাকবে, কিন্তু ওই আসল জায়গাতেই দেখা যাবে যে বিচারে আসলে কি হয় কিংবা তদন্তে কি বেরিয়ে আসে। এটা তো ইমপিচমেন্ট একটা প্রসেস, এটা তো আপনার কমপ্লিট হওয়ার সময় লাগবে। কমপ্লিট তো হবে না, এটা তো আমরাও জানি যে ইমপিচমেন্ট হবে না আসলে। এটা ইমপিচমেন্ট এটা প্রথম ইমপিচমেন্ট আমেরিকান ইতিহাসে আপনার এটা পঞ্চম প্রেসিডেন্ট যাকে ইমপিচ করার, সে 1860, 1868, 1974, 1998 ক্লিন্টন, এখন 2019 সালে ট্রাম্পের যে ইমপিচমেন্ট প্রসেসটা এটা জাস্ট লঞ্চ করা হয়েছে, এটা কোথায় যে দাঁড়াবে কি জানি। বলা হচ্ছে ট্রাম্পের অভিশংসন ইস্যুতে ডেমোক্রেট শিবিরের বিভক্তি রয়েছে। সত্যি যদি তাই হয় তাহলে শেষ পর্যন্ত এই বিভক্তি নিয়ে ডেমোক্রেটরা কিংবা ডেমোক্রেটিক দল ট্রাম্পের অভিশংসন তদন্ত কতটা এগিয়ে নিতে আসলে সক্ষম হবে কিংবা পারবে। যদি বিভাজন থেকে থাকে ডেমোক্রেটের দলের মধ্যে, তাহলে এটা অবশ্যই এটা ট্রাম্পের ফেভারে আসবে, কিন্তু এটাও রাজনীতি যে আপনার প্রতিপক্ষকে যত ভাগে মানে ডিভিশনে ডিভাইড অ্যান্ড রুল যেটা বলা হয়, সেটা যদি ডিভিশন যদি আরো থাকে বা ওটাকে আরো গভীর করতে পারে, তাহলে তো রিপাবলিকানদের জন্য একটা সুবিধা হবে। ট্রাম্পের যে এজেন্ডা, রাজনৈতিক যে এজেন্ডা, সেটার জন্য খুবই সুবিধা হবে। এখানে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা করছে যে বিচার বিভাগকে, জুডিশিয়ারিকে পুরা আপনার কনসারভেটিভ লাইনে নিয়ে আসা, যাতে করে ট্রাম্প তো চিরদিন প্রেসিডেন্ট থাকবে না, এবং যখন ট্রাম্প যদি নাও থাকে, তাহলে যেভাবে রিপাবলিকান সমর্থকদের বা রক্ষণশীলদেরকে জুডিশিয়ারিতে অন্তর্ভুক্ত করেছে, তাহলে সেটা বহু যুগ বা আপনার খালি কয়েক দশক না, কিন্তু আরও বেশি, হয়তো 1 শতাব্দী ধরে হয়তো এইটারই একটা আমরা ইম্প্যাক্ট দেখতে পারবো। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সময় যত গড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়টি ততই জোরালো হচ্ছে। তবে নিম্নকক্ষে বিরোধী শিবিরের আধিক্য থাকলেও উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকানদের সংখ্যাধিক্য ট্রাম্পকে একরকম স্বস্তি এনে দিয়েছে। আর প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক 1 বছর আগে ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে তদন্ত শুরু হয়েছে, তার ফলাফলের দিকে তাকিয়ে বিশ্ববাসী। তবে যে কোনো ফলাফলই হোক স্থিতিশীল পরিবেশ তৈরির পক্ষে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।